ল্যামডা ইজ ইকুয়াল টু ভি ভাগ এফ, এটা বুঝো তো এই থিমটা? জি স্যার। ভি এবং এফ এর মান দেওয়া আছে, সবগুলো খালি বসে দিলেই ল্যামডা পাওয়া যাচ্ছে। আমাদের মূল পড়াটা আজকে ইনশাআল্লাহ শুরু হচ্ছে প্রতিধ্বনি থেকে। জি স্যার। আচ্ছা, একটু এক মিনিট। প্রতিধ্বনি কাকে বলে? কোনো উৎস থেকে কোনো শক্তি সৃষ্টি হয়ে, সেটা আলো হোক, তরঙ্গ হোক, মানে শব্দ হোক, এই তরঙ্গগুলো সৃষ্টি হয়ে যদি দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পায় এবং এটি যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, তাহলে এই ঘটনাকে বলা হবে আলোর ক্ষেত্রে আলোর প্রতিধ্বনি, প্রতিফলন। আর শব্দের ক্ষেত্রে হবে হলো শব্দের প্রতিধ্বনি। এখন শব্দের ক্ষেত্রে আমাদের এই প্রতিফলন এবং আলোর ক্ষেত্রে প্রতিফলন এর সংজ্ঞা কিন্তু এক, বাধা পেয়ে ফেরত আসা। তাহলে আমরা শব্দের ক্ষেত্রে এই প্রতিফলন এবং প্রতিধ্বনির বিষয়টাকে কিভাবে সংজ্ঞায়িত করব? যে শব্দর কোনো উৎস থেকে সৃষ্টি হবে, দ্বিতীয় কোনো মাধ্যমে গিয়ে বাধা পাবে, আবার পূর্বের মাধ্যমে ফেরত আসবে। এই পূর্বের মাধ্যমে ফেরত আসার এই ঘটনাকে বলা হয় প্রতিফলন। আর ফিরে আসার ফলে মূল শব্দের যে অনুরূপ শব্দটা আমরা আবার শুনতে পাই, সেই শব্দকে বলা হয় প্রতিধ্বনি। সুতরাং শব্দের প্রতিফলন হলেই কিন্তু প্রতিধ্বনি সৃষ্টি হবে, প্রতিফলন না হলে কিন্তু কোনো প্রতিধ্বনি শোনা যাবে না। এখন এই শব্দ যে প্রতিধ্বনি হয়ে ফেরত আসবে, তার জন্য প্রতিফলন হতে হবে। সেক্ষেত্রে উৎস থেকে সেই প্রতিফলকের দূরত্ব মিনিমাম কত হতে হবে? এখানে এই হিসাবটা খুবই সহজ, আবার খুবই কঠিন। এটাই কারণে যে আমরা শব্দের বেগ যদি 330 একটা জেনারেল বেগ ধরি, তাহলে দেখা যাবে যে এটি আমরা যে প্রয়োজনীয় যে সূত্র h ইজ ইকুয়াল টু বা d ইজ ইকুয়াল টু vt ভাগ 2, এই থিম ব্যবহার করলে অনায়াসই এটি 16.5 অথবা 17 দশমিক সামথিং এর কাছাকাছি আসে বিভিন্ন তাপমাত্রায়। অর্থাৎ আমরা এখানে দেখব যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, 20 ডিগ্রিতে কত, 100 ডিগ্রিতে কত, এভাবে বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগগুলো আমরা এখানে ক্লাসিফিকেশন করে সুনির্দিষ্ট ছকে লিখব এবং এর আলোকে কোন তাপমাত্রায় শব্দের বেগ কত থাকবে সেটা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। এখানে বাদুড়ের উদাহরণ দেওয়া আছে। আসলে বাদুড়ের চোখ খুব ভালো নেই, এটি রাতের অন্ধকারে তোমার প্রতিধ্বনির মাধ্যমে তারা চলাফেরা করে, প্রতিধ্বনির মাধ্যমে বুঝতে পারে যে কত দূরে তার বাধা আছে। সেই বাধাটাকে সে বুঝতে পেরে সেখান থেকে সে নিরাপদে কিন্তু এই এটি করতে পারে। আর যেহেতু তারা লক্ষাধিক এর অধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তৈরি করে, সে কারণের জন্য এই শব্দ আমাদের শোনার সীমার মধ্যে হয় না, কারণ আমরা শুনতে পারি 20 থেকে 20,000 কম্পাঙ্কের শব্দ। এর চেয়ে কম হলেও হবে না, এর চেয়ে বেশি হলেও হবে না। এই মোটামুটি আমাদের এখানকার বিষয়ের আলোচনা আর কি। এখন দেখো, আমরা যে নির্দিষ্ট একটা রেঞ্জের শব্দ মানে দূরত্ব হলেই এটা প্রতিধ্বনি শোনা যাবে। আর এই কারণের জন্যই আমরা কিন্তু দেখতে পাই যে আমরা ঘরের মধ্যে কথা বলছি, সেখানে কিন্তু প্রতিধ্বনি সবসময় সৃষ্টি হয় না, কিন্তু ঘরটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে। এবং সেক্ষেত্রে কমপক্ষে এই দূরত্বটা 16.5 বা 17.17-র কাছাকাছি থাকতে হয়। এটি মোটামুটি প্রতিধ্বনি নিয়ে মূল কথা।
বাদুড়ের ক্ষেত্রে প্রতিধ্বনি সৃষ্টি হলো আমরা শুনতে পাই না, শুধুমাত্র ওই যে শ্রবণোত্তর তরঙ্গ সৃষ্টি হয় বা শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি হয় বলেই কিন্তু আমরা শুনতে পাই না, কারণ আমাদের শোনার যে রেঞ্জ এটি 20,000 কম্পাঙ্কের মধ্যে। আমি এর সাথে আরো কিছু কিছু তথ্য দিচ্ছি, যেমন কুকুর শোনে প্রায় 35,000 কম্পাঙ্কের শব্দ। তারপরে আহ মাকড়সা হলো 45,000 কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। এখন পরবর্তী আরো বিষয়গুলো দেখো। শব্দের বেগের সাথে পার্থক্য। তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগ কিভাবে বৃদ্ধি পায় সেটির উপর এখানে এই থিমটা দেয়া আছে। আচ্ছা, তুমি একটু দেখে নাও, আমি একটা তার পোড়ার গন্ধ পাচ্ছি। ঠিক বুঝতেছি না যে আসলে এটা কি বাইরে কেউ কোনো ইয়েতে আগুন লেগে দিছে, না আমার আশেপাশে কোথাও কোথাও মানে কারেন্টের লাইনের কোনো প্রবলেম হলো। একটু দেখো, হ্যাঁ, আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা স্যার। ওই অন্য পাশে মনে হয় কেউ প্লাস্টিক জাতীয় কিছু পোড়াচ্ছে আর কি, এরকম মনে হলো। আচ্ছা দেখো, এখানে যেটা লেখা আছে যে বেগের যে বিষয়টা, ভি ভেরিজিয়াসটি অর্থাৎ তাপমাত্রা বাড়লে বেগ বৃদ্ধি পাবে। এটা আগের বইতে এর একটা সুনির্দিষ্ট মান উল্লেখ আছে, সেটা হলো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি পায় শব্দের বেগের বৃদ্ধিটা সেখানে ঘটে 0.6 মিটার/সেকেন্ড। এখন সেই হিসাবে এখানে যদি আমি বের করি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে, তাহলে এটা অনায়াসেই বের করা যায়। নর্মালি থাকে 332, যদিও তোমার বইতে আছে 330, আর এর সাথে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 30-এর সাথে 0.6 গুণ, তাহলে এটি এটি আসবে হলো তোমার 332 প্লাস 18, 318, 350, 350 মিটার/সেকেন্ড। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। অবশ্য 30 ধরলে তোমার এটা তখন হবে হলো তোমার 348। এখন এই মানটা এখন এই পদ্ধতিতে না করে এখানে একটু মনে হয় চেঞ্জ করা হয়েছে ওই সূত্র কি ব্যবহার করে, কারণ যেহেতু ওই সূত্রটি সমানুপাতিক থিমকে অনুসরণ করে, সেই জন্য এখানে এটিকে একটু পরিবর্তন করা হয়েছে। এই যে এখানে এই থিমটা দেখানো আছে যে ভি ভেরিজিয়াস টি, সুতরাং V1/V2 = T2/T1 √, অর্থাৎ ভি ভেরিজিয়াস টি এই থিমকে ব্যবহার করে এখানে সূত্র লেখা আছে। এই সূত্র লিখে এখানে এই V1 ছাড়া বাকি সবগুলোরই মান দেওয়া আছে। কিভাবে মানটা দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে লেখা আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তার তাপমাত্রা আছে হলো দুটা,
একটা 10 ডিগ্রি, একটা কি 30 ডিগ্রি। আর শব্দের বেগ হলো 332। তার মানে সব মিলিয়ে মান কয়টা? 3টা হলো না? জি স্যার। 3টা হলো। এই 3টা মানের এই জায়গাতে অঙ্ক দেখো, ভি ভেরিজিয়াস টি কে ব্যবহার করে লেখা হলো V1 ভাগ V2 ইজিক্যাল টু রুট ওভার T1 ভাগ T2। তাহলে এখানেও তোমার 3টা মান পাওয়া যাচ্ছে শুধু V1টা ছাড়া। সেই মানগুলো এটি বসায় দিয়ে মান আসছে। সুতরাং এটা কিন্তু এই সমীকরণটাকে ব্যবহার করেই করা হচ্ছে। এই এই গাণিতিক ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? T1 T2 কিন্তু 10 ডিগ্রির ক্ষেত্রে 273 যোগ 10, 30 ডিগ্রির বেলা হলো 273 যোগ 30। ক্লিয়ার কি? জি স্যার, বুঝছি। আচ্ছা, শব্দের ব্যবহার। শব্দ আসলে আমরা নানাবিধ কাজেই ব্যবহার করি। বিশেষ করে মতো কথা বলার কাজে, আমরা কাউকে কোনো কিছু বোঝানোর কাজে শব্দর তো বিকল্প নেই। ডাক্তাররা হৃদস্পন্দন শোনেন, ইঞ্জিনিয়াররা শব্দর ব্যবহার করে বুঝতে পারেন যে কোন স্তর পর্যন্ত কি মাটি অবস্থান করছে। এগুলোকে বলা ভূগর্ভের সার্ভে আর কি। তারপরেও মানে তোমার আলট্রাসোনোগ্রাফি যে যন্ত্রটি আছে সেটির মাধ্যমে অসুখ নির্ণয় করা, বিশেষ করে আহ প্রসূতি মায়ের নানা রকম পরীক্ষা নিরীক্ষার কাজে এটি ব্যবহার করা হয়। ত্রিমাত্রিক সিসমিক সার্ভে এর অর্থ হচ্ছে যে ভূপৃষ্ঠের একটা নিকটবর্তী স্থানের মধ্যে কোন জায়গায় কি পরিমাণ প্রয়োজনীয় সামগ্রী আছে সেটার এক ধরনের সার্ভে করা হয়। তো সেই সার্ভেটা কিন্তু এই শব্দ তরঙ্গের ব্যবহারের মাধ্যমে হয়, এবং আমার জানা মতে এই তরঙ্গটা হয় হলো শব্দত্ব তরঙ্গ বা শব্দেতর, অর্থাৎ 20,000 কম্পাঙ্কের অধিক উপরে এই সার্ভেটা করা হয়। এবং এই সার্ভের মাধ্যমে জানতে পারা যায় যে কত গভীরে গেলে আমরা কোন ধরনের শিলা পাবো, এবং সেই শিলার অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে গবেষণা করে এটি আমাদের জন্য তোলা লাভজনক হবে কিনা সেটি হিসাব করে তারপরে সরকারি এই বিষয়গুলোতে অনুমোদন আসে। এরপরে তোমার হলো আল্ট্রাসাউন্ড ক্লিনার। এর অর্থ হচ্ছে যে আমরা অনেকগুলো সামগ্রী পরিষ্কার করি সেটা অতি শব্দ ব্যবহার করে। আমরা কিন্তু নর্মালি মানে সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্র কিন্তু প্রচন্ড বেগে ফু দেই মুখে। তো ফু দিলে কি হয়? ফু দিলে কিন্তু এই যে শব্দের যে তরঙ্গ সেটাই কিন্তু মূলত ওর ভিতর থেকে ময়লাগুলোকে ফেলতে সাহায্য করে। আর আল্ট্রা সাউন্ড ক্লিনার যন্ত্রে করা হচ্ছে কি, এই ভেতরের এই অপশনটাকেই আরো সঠিকভাবে সূক্ষ্মভাবে ব্যবহার করার সিস্টেম দেখানো আছে, যে শব্দত্ব তরঙ্গ ব্যবহার করে এই ধরনের কাজগুলো কিন্তু সূক্ষ্ম ইলেকট্রনিক্স যন্ত্রগুলো অতি সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। সুরযুক্ত শব্দ। আমরা যখন বিভিন্ন শব্দ শুনি, এই কোলাহলপূর্ণ শব্দ কিন্তু আমাদের কাছে যথেষ্ট মানসিক বিরক্তি তৈরি করে, মানে মন ওগুলো শুনতেই চায় না। এখন প্রশ্ন হলো, সুরযুক্ত শব্দ মানে কি সবাই গান গেয়ে কথা বলবে? অবশ্যই না, গান গেয়ে কথা বলবে না। এখানে কথাটার মধ্যে এক ধরনের মাধুর্যতা থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে, এবং সেখানে উপস্থাপন বা বাচন ভঙ্গি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে বিশেষ ধরনের পর্যবেক্ষণ থাকবে। তো সুতরাং সুরযুক্ত শব্দের ক্ষেত্রে আমরা 3টা জিনিসকে বিবেচনায় নিতে পারি। একটা হলো তীব্রতা, এটা কত জোরে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে, এটির সাথে সম্পর্ক। আরেকটা হলো তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা শব্দের অর্থ হচ্ছে এই শব্দটি তীব্রতা কি রকম সেটি জাজ করার জন্য। আরেকটি হলো টিম্বার। টিম্বার অর্থ হচ্ছে গুণ বা জাতি। এটা এক একটা যন্ত্রের এক একটা মানে ব্যক্তি যদি হয়, তাদের গলার সুর স্বর এগুলো কখনোই কিন্তু মিলবে না। তো এটাকে বলা হচ্ছে টিম্বার। যেমন ধরো সমসঙ্গীত গাচ্ছে, 3 জন মিলে যদি গায়, 3 জনের যতই সুর গলায় মিল থাক, কিন্তু এক এক সুর কখনো শোনা যাবে না। 3টাকে আলাদা 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 করে শনাক্তকরণ করা যাবে। এটাই হলো তোমার
সমসঙ্গীত বা টিম্বারের ক্ষেত্রে কথা। আজকে শেষ হবে এটা মনে হয়, ইনশাল্লাহ। জি এখানে তার দিয়ে তৈরি করা যন্ত্রগুলো আছে, দেখো একতারা, বেহালা, সেতার। আর বাতাসের প্রবাহ দিয়ে তৈরি করা যন্ত্র হারমোনিয়াম, বাঁশি। আর আঘাত দিয়ে যেটা করা হয় সেটা ঢোল, তবলা। আজকের পড়া লাস্ট যে বিষয়টি আছে সেটা হলো শব্দ দূষণ। এটি আসলে শব্দ দূষণটা কি? অতি শব্দ, বিরক্তিকর শব্দ যখন আমাদের মানব মনে বিশেষ ধরনের অনুভূতি সৃষ্টি করে, সেটাকে বিরক্তিকর একটা অনুভূতি, সেই ধরনের বিরক্তিকর অনুভূতির এই সম্মিলিত কার্যক্রমটাই হলো তোমার শব্দ দূষণ। একজন ঘুম পাচ্ছে, তার পাশে যদি কেউ যদি উচ্চ স্বরে গান গায় বা অন্য কোনো আহ, আওয়াজ করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে তার নানা রকম সমস্যা তৈরি হবে। আবার যে ব্যক্তিটা গানের তালে তালে নাচছে, তার কিন্তু কোনো শব্দ দূষণ মনে হচ্ছে না। ঠিক তেমনই এরকম কারখানায় যারা একটা ভিন্ন পরিবেশে কাজ করে, তারা সেখানকার শব্দ দূষণের সাথে অভ্যস্ত হয়ে যায়। সেখানে দেখা যায় একজন সাধারণ মানুষ কিন্তু ওই দূষণ পরিবেশে কিন্তু নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তারা ওখানে গেলে তাদের মানে এক ধরনের মানসিকভাবে তারা নানা রকম অস্বস্তিতে ভুগবে। এই পরিবেশটা কিন্তু সেখানে তৈরি হয়। তো যাই হোক, এই শব্দ দূষণের ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। তুমি একটু দেখে নাও, আমি একটু পরে কথা বলছি। তোমার আম্মুই কল দিছিল। ঠিক আছে আম্মু হ্যাঁ হ্যাঁ স্কুল আসলে ওই তো আজকে আম্মু। হ্যাঁ হ্যাঁ শব্দ দূষণের বিষয়টা, যে আমাদের যে মানসিক যে পরিবর্তনগুলো আছে, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ক্ষুধামন্দা হওয়া, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম দেখা দেওয়া, এই বিষয়গুলো কিন্তু বাস্তব। এবং মানুষ যদি খুব বেশি মানে কোলাহলপূর্ণ হইচইপূর্ণ জায়গায় থাকে, তাদের কিন্তু মানসিকভাবে নানা রকম প্রবলেম কিন্তু দেখা দেয়, এটা বাস্তব। এবং এখানে কোনো ভুল নাই। এই কারণের জন্য নিরিবিলি পরিবেশে বসবাস করার চেষ্টা করা উচিত। এবং দেখা যায় যাদের বাসাগুলো হাইওয়ে সড়কের খুব কাছে অথবা আম, মানে খুব বিজি রাস্তার খুব কাছে, সারা দিন রাত ওই গাড়ির ভ্যা ভো প্যাঁ পো এই শব্দগুলোতে দেখা যায় যে তাদের কিন্তু মানসিকভাবে নানা রকম অশান্তিতে তারা মানে ভুগতে থাকে। এটা ভেতরে ভেতরে প্রথম দিকে বোঝা যায় না, খুবই কম থাকে প্রভাব, কিন্তু যত দিন যায় ততই কিন্তু এর প্রভাব বাড়ে। আমার মনে আছে কলেজ, যেটা বটতলা কলেজ ধরে, চেনো মনে হয়। জি সেই স্যার। জায়গাতে আমার এক পরিচিত একজন বাসা নিয়েছিল রাস্তার সাথেই। ওখানে বেশ কিছু দোকান আছে, দোকানের উপরে দোতলা বা তিনতলায় মনে হয় বাসাটা নিয়েছিল। উনি কিছুদিন যাতেই ওনার মানে অবস্থাটা এমন হলো যে বলিচ্ছে যেন ওই বাসায় আর থাকা যাচ্ছে না। কেন? কয় রাত্রে শুইছি, কখন হর হর করে গাড়ি আসতেছে সে বিকট শব্দে। সারাদিন তো তার গ্যাঞ্জাম লেগেই আছে, আমরা জানলা দরজা বন্ধ করে রেখেও ওই শব্দ অফ করতে পারি না। তাহলে দেখো, আমরা যে রাস্তার সাইডে বাসা করা নিয়ে এত পাগল হয়ে যাই, তা রাস্তার সাইডে বাসার কিন্তু সুবিধে সামান্যই,
কিন্তু অসুবিধাই কিন্তু অনেক বেশি। বরঞ্চ বাসাটা আমাদের হওয়া উচিত রাস্তা থেকে একটু দূরে, যাতে করে সাবওয়ে মানে শাখা রাস্তা দিয়ে যেন আমার বাসাটা আমি যেতে পারি। মূল রাস্তার সাথে বাসা হওয়ার কিন্তু সুবিধের চেয়ে অসুবিধাটাই বেশি। হ্যাঁ, মূল রাস্তার সাথে কোন বাসার সুবিধা, যে বাসাগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়, অফিস আদালত বিভিন্ন মানে ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোর জন্য কিন্তু সুবিধা। বাট বসবাস করার জন্য কিন্তু একেবারে রাস্তার সাথে বাসা খুবই ভালো বাসা নয়। এটা অনেক ক্ষেত্রেই প্রমাণিত। এই যে দেখো, আজকে যারা হাইওয়ের পাশে খুব মজার বাসা করছে, সরকার FIR করে নিচ্ছে। সে যত দামের বাসাই করুক, টাকা ক্ষতিপূরণ দিয়েই হয়তো দিচ্ছে, কিন্তু তাকে ওই শখের জায়গাটা কিন্তু ছেড়ে দিয়ে তাকে ভিন্ন জায়গার চিন্তা করতে হচ্ছে না এখন সারা দেশেই কিন্তু। জি স্যার। তো এটা বাস্তবতা। আর আরেকটা বিষয় হলো, হাইওয়ের পাশে একটা ঝুঁকি থাকে। আহ গাড়িগুলো অনেক সময় ব্রেক ফেল করে কিন্তু এসে মানে ওই মানে কোথায় কোন দিকে মারে দেবে, কার দোকানের মধ্যে ঢুকবে, এটা বলা কিন্তু খুব কঠিন। মাঝে মাঝে এই ধরনের অনেক ঘটনায় ঘটে। আমি তো এর আগে বাঘোপাড়াতে দেখছি এরকম বিষয়গুলো। তো যাই হোক, শব্দ দূষণের এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই খুব স্ট্রিক্টলি এটাকে ফেস করা উচিত। মাতৃ সদন, শিশু সদন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো জায়গাতে উচ্চ শব্দ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এগুলো আইন করা থাকলেও আসলে এগুলো হয়তো পালন করা অনেক ক্ষেত্রেই হয় না। তো এই মোটামুটি শব্দ দূষণ নিয়ে মূল বিষয় আর কি। তো আমি তোমার সামনের দিকের কিছু পড়া হয়তো একটু চেক করতে চাচ্ছি, যে পড়াগুলো কতদিন পড়াইছি।